নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সেরা 10। আর শুরুতেই নজর রাখবো বাংলার 10টি খবরের দিকে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য। আমরা জানি যে হাইকোর্ট ইতিমধ্যেই রায় দিয়েছে ভোট পরবর্তী হিংসা নিয়ে, যেখানে সিবিআই তদন্ত করার কথা বলা হয়েছে এবং সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। ভোট পরবর্তী হিংসা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য, এমনটাই জানা যাচ্ছে। ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য। আরো একবার জানাবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রেখেছি। ভোট পরবর্তী হিংসা মামলা নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য। ভোট পরবর্তী হিংসা তদন্তে কেন সিবিআই, এই প্রশ্ন তুলেছে রাজ্য সরকার এবং এই প্রশ্ন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তারা। আমরা জানি যে হাইকোর্টের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছে ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই কে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তে, এবং এরপরই এই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য বলেই জানা যাচ্ছে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধि नीरज ठाकुर। नीरज, क्या जानकारी मिल रही है? जी देखिए, आज सुप्रीम कोर्ट पहुंची है टीएमसी बंगाल सरकार, जिसमें कहा गया है कि जो कोलकाता हाईकोर्ट ने जो आदेश दिया था कि जो पोस्ट पोल वायलेंस जो है उसकी जांच जो है सीबीआई से होनी चाहिए, उस को रोक लगाने के लिए, उस आदेश पर रोक लगाने के लिए आज पहुंची हैं और आज उनकी एप्लीकेशन जो है वो कोर्ट में सबमिट हुई है। अब देखना ये है कि इसमें कब कोर्ट जो है इसे आगे सुनवाई करता है, लेकिन आज कई दिन से ये कयास लगाए जा रहे थे कि वेस्ट बंगाल सरकार सुप्रीम कोर्ट मूव करेगी पश्चिम बंगाल हाईकोर्ट के खिलाफ, कलकत्ता हाईकोर्ट के खिलाफ सुप्रीम कोर्ट में। तो आज उस फैसले के खिलाफ पहुंची है सरकार। आज उन्होंने एप्लीकेशन लगाई है, आज डाली है और जल्दी इस पर सुनवाई होने की उम्मीद है। याचिका क्या ग्रहण की गई है नीरज, क्या जानकारी मिल रही है? देखिए, इसमें साफ कहा गया है कि सीबीआई जो है केंद्र सरकार के अधीन काम कर रही है और उनके इशारे पर काम कर रही है, और इसमें टीएमसी के लोगों को निशाना बनाया जा रहा है, टीएमसी के कार्यकर्ताओं को के खिलाफ केस किए जा रहे हैं, जबकि सच्चाई कुछ और है। बीजेपी के कार्यकर्ताओं ने जो थे इस तरह के हमले किए थे, हिंसा फैलाई थी चुनाव जीतने के लिए, लेकिन सीबीआई निशाना सिर्फ जो केस दर्ज किए जा रहे हैं सिर्फ और सिर्फ टीएमसी के लोगों के खिलाफ। জি, শুকরিয়া। কথা বলছিলাম প্রতিনিধি नीरज ঠাকুরের সঙ্গে। সিবিআই এই মামলার এই তদন্ত কিন্তু নিরপেক্ষভাবে করতে পারবে না, এমনটাই মত রাজ্যের। সিবিআই কে কেন তদন্তভার দেওয়া হয়েছে, রাজ্য সরকার তরফ থেকে এই প্রশ্ন তোলা হয়েছে এবং এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য, এমনটাই জানা যাচ্ছে। রয়েছেন যারা পুলিশ কর্মী সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা অসম্মান করেছেন তাদের শুভবুদ্ধির উদয় হোক। কাজ করতে গেলে ভুল হয়, গোটা বাহিনীকে অসম্মান করা উচিত নয়। পুলিশ দিবসে পানাগড়ে ইন্ডাস্ট্রিয়াল পার্কে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি দেখেছি কেউ কেউ টুইট করে বলেছেন, ব্যঙ্গোক্তি করেছেন। যারা ব্যঙ্গোক্তি করেছেন আমি আশা করি তারা শুধরে নেবেন। হাজারটা ভালো কাজ করতে গিয়ে একটা কোথাও ভুলভ্রান্তি হতে পারে, তার জন্য একটা ফোর্সকে টোটাল ডিমোরালাইজ করে দেওয়াটা ঠিক নয়। এবং যারা করছেন আমি শুধু এটুকুই বলবো, লেট মি প্রে টু গড, লেট দেয়ার গুড সেন্স প্রিভেলস। ইথানলের মতো জৈব জ্বালানি তৈরি হবে বাংলায়। ভাঙা চাল দিয়ে জ্বালানি তৈরি হবে, ফলে কৃষকেরা যেমন লাভবান হবেন তেমনই লাভবান হবেন জনগণ। ফলে রাজ্যে 1,500 কোটি টাকা বিনিয়োগ আসবে, 48,000-এর বেশি মানুষ কর্মসংস্থান হবে। পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাও মাই টার্গেট ইজ ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট। আমরা এথেনল প্রোডাকশন প্রমোশন পলিসি অ্যানাউন্স করছি। বায়োফুয়েল হিসেবে ইথানলের গুরুত্ব ক্রমাগত বাড়ছে। পেট্রোল ডিজেলের সাথে ইথানলকে ফুয়েল মিক্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। এথানল ইজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং এর সোর্স র মেটেরিয়ালস হচ্ছে ভাঙা চাল, যে চালগুলোকে আমরা খুদকুড়ো বলি বা যে চালগুলো ভেঙে যায় সেই চালগুলো দিয়ে এটা তৈরি হয়। আমরা তাই
এই ভাঙা চাল চাষিদের কাছ থেকে কিনে নিলে চাষিদের ইনকামটাও বাড়বে এবং অলরেডি 1 বছরে 1,500 কোটি টাকা ইনভেস্টমেন্ট এখানে হবে, অলরেডি প্ল্যান করা হচ্ছে। কাজ পাবেন প্রায় 48,000-এরও বেশি মানুষ। রাজ্যে তৈরি করা হবে ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি। তথ্য ব্যবস্থাপনা ও সংগ্রহের হাব হিসেবে বাংলাকে গড়ে তোলা হবে। ডেটা সেন্টারগুলিকে সব ধরনের সহযোগিতা দেবে সরকার। বাড়বে কর্মসংস্থানের সুযোগ, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এবার রাজ্যে ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি গড়ে তুলব, কারণ ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি পলিসি আমরা ঘোষণা করছি। এটা আমরা কয়েকদিনের মধ্যেই দিয়ে দেব। এখন আমাদের লক্ষ্য ডেটা হ্যান্ডলিং অ্যান্ড স্টোরেজ তার হাব হিসেবে আমরা গড়ে তুলব, যা শুধু পূর্ব ভারতই নয়, বাংলাদেশ, নেপাল, ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোরও প্রয়োজনীয়তা মেটাতে পারবে। এটা আমরা করব। ডেটা সেন্টারগুলোতে সাধারণের সাহায্য করবে রাজ্য সরকার। সব ধরনের ইজি অ্যাপ্রুভাল, সেলফ সার্টিফিকেশন, ল্যান্ডের অপটিমাল ইউজ অ্যালাউ করা, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, কোয়ালিটি পাওয়ার, ওয়াটার সাপ্লাইয়ের মতো ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করা, সব আমরা করব। আমাদের সাপোর্ট পেলে আমি বিশ্বাস করি আগামী 5 বছরে বাংলায় 400 মেগাওয়াটের ডেটা সেন্টার তৈরি হয়ে। গ্রাহকদের জন্য স্বস্তির খবর, আবার আগের মতোই চলবে ব্যাংকের কাজকর্ম। সকাল 10টা থেকে 8টা পর্যন্ত মিলবে ব্যাংকিং পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে বিধিনিষেধ চলাকালীন কমিয়ে দেওয়া হয়েছিল ব্যাংকের সময়সীমা। একাধিক ব্যাংক কর্মী করোনা আক্রান্ত হয়েছেন, প্রাণও হারিয়েছেন। সেসব ভেবেই বেঁধে দেওয়া হয় সময়। পরবর্তীকালে ব্যাংক সংগঠনের দাবি মেনে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাংক কর্মচারীদের অত্যাবশ্যকীয় কর্মী হিসেবে স্বীকৃতি দেন। টিকাকরণের ব্যবস্থা করা হয়। এই মুহূর্তে রাজ্যে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, তাই গ্রাহকদের সুবিধার কথা ভেবেই স্বাভাবিক ছন্দে ফিরছে ব্যাংক। বৃহস্পতিবার থেকে পুরো দমে শুরু হবে কাজকর্ম। ব্যাংকিং সেক্টরের টাইমটা 3টে পর্যন্ত থাকায় অনেকে তো ব্যাংক অ্যাকাউন্ট করছে, কারণ লক্ষ্মীর ভাণ্ডার যারা করবে কোটি কোটি মানুষের, ব্যাংকেরও তো ফ্লো বাড়ছে, ব্যাংকের ইন্টারেস্ট বাড়া দরকার আরও বেশি। আজকে পাঞ্জাবের সাথে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মৌ সাইন হয়েছে। আই থিঙ্ক স্টেট ব্যাংক ইজ অলসো ডুইং। আস্তে আস্তে আপনারা যত অ্যাকাউন্ট করতে পারবেন তত তো আমরা তো টাকাটা দেব একেবারে ব্যাংকের মাধ্যমে। তো আমরা যখন ডাইরেক্ট বিনিয়োগটা করব, ব্যাংকের মাধ্যমে টাকাটা দেব যারা পাবেন, তো তাদের জন্য ব্যাংকের টাইমটা একটু বাড়ানো দরকার। তাই ব্যাংকের টাইমটা আমরা নেক্সট, যেটা আজকে মনে হয় লাস্ট আছে, কাল থেকে যেটা হবে সেটা ফুল টাইম করে দিচ্ছি, 5টা পর্যন্ত করে দিচ্ছি, যাতে ব্যাংকের অ্যাকাউন্ট, মানুষ যাতে ব্যাংকের অ্যাকাউন্টটা করতে। শুভেন্দু অধিকারীর নাম ইডির চার্জশিটে নেই কেন? অবিলম্বে ইডির পেশ করা চার্জশিটে শুভেন্দুর নাম যোগ করতে হবে বলে দাবি তৃণমূলের। বুধবার সাংবাদিক বৈঠক থেকে এই দাবি তোলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিন নারদ মামলার চার্জশিট পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চার্জশিটে নাম রয়েছে রাজ্যের 2 মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়ের। এছাড়াও নাম রয়েছে তৃণমূল বিধায়ক মদন মিত্র, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও আইপিএস অফিসার SMS মির্জা। অন্যদিকে ভিডিও ফুটেজে শুভেন্দু অধিকারী টাকা নিতে দেখা গেল, তার নাম নেই চার্জশিটে। চার্জশিটে রাজ্যে বিরোধী দলনেতার নাম বাদ পড়ায় রাজনৈতিক মহলে আলোড়ন পড়েছে। ইডির চার্জশিটে বলা হয়েছে শুভেন্দুকে নিয়ে আরো তদন্তের প্রয়োজন। নারদ মামলায় এমনটাই চার্জশিট পেশ করা হয়েছে। কি হচ্ছে? আর আজ চূড়ান্ত নগ্নভাবে পক্ষপাতিত্বের পরিচয় দিয়ে নারদ মামলায় একটি চার্জশিট পেশ করল ইডি, যেখানে শুভেন্দু অধিকারীর নাম নেই, whereas শুভেন্দু অধিকারী সিবিআই এর FIR নেমড অ্যাকিউজড। যেহেতু বিজেপির কোলে বসে দোল খাচ্ছে, যেহেতু বিজেপির জুতো পালিশ করছে, যেহেতু বিজেপির জুতো চাটছে, সেই কারণে শুভেন্দু অধিকারীকে বাদ দিয়ে এই চার্জশিট তারা পেশ করলেন। বাদে চার্জশিট দিচ্ছেন নারদে, ক্যামেরার সামনে লোকে দেখছে শুভেন্দু অধিকারী নিচ্ছেন, সিবিআই এর FIR এ লেখা থাকছে শুভেন্দু অধিকারী নিচ্ছেন, অথচ আপনার চার্জশিটে সেটা নেই। কেন নেই? ভুয়ো টিকাকাণ্ডে দেবাঞ্জন দেবে বাড়িতে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভুয়ো টিকাকাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন কোভ্যাক্সিনের নামে টিকা শিবির করে অ্যামাকাসিন দেওয়ার অভিযোগ রয়েছে দেবাঞ্জনের বিরুদ্ধে। বুধবার মেহতা বিল্ডিং এ যে দোকান থেকে দেবাঞ্জন অ্যামিকাসিন কিনেছিল, সেই দোকানের মালিকের বাড়িতেও হানা দেয় ইডি। সূত্রের খবর, কি হিসেবে ওই দোকানে
অ্যামিকাসিনের অর্ডার দেওয়া হয়েছিল, কত টাকা পেমেন্ট করা হয়েছিল, কত টাকা বাকি রয়েছে তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর মধ্যেই দেবাঞ্জন দেবের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। চার্জশিটে দেবাঞ্জন দেব সহ 8 জনের নাম রয়েছে। এর আগে ইডি কলকাতা পুলিশের থেকে দেবাঞ্জনের তথ্য চেয়ে পাঠিয়েছিল। এবার সরাসরি তার বাড়িতে তল্লাশি চালালো। ভোটের সময় শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায় জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। সংবাদ মাধ্যমে তথ্য দিয়ে মামলা করায় গৃহীত হলো না মামলা। খারিজ করল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ। চতুর্থ দফার ভোট চলাকালীন উত্তপ্ত হয়ে ওঠে শীতলকুচি। জোড়াপাটকিতে 126 নম্বর বুথের বাইরে সিআরপিএফ এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। বাহিনীর গুলিতে মৃত্যু হয় 4 জনের। ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়। বুধবার সেই মামলাই খারিজ করলেন প্রধান বিচারপতি। পড়ুয়া বহিষ্কার ও অধ্যাপকের সাসপেন্ড প্রত্যাহারের দাবিতে বুধবারও বিশ্বভারতীতে পড়ুয়াদের একাংশের বিক্ষোভ। বিশ্বভারতীতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে পড়ুয়া ও কর্মী অধ্যাপকদের লাগাতার বিক্ষোভে শুক্রবার থেকে এক প্রকার গৃহবন্দী রয়েছেন উপাচার্য। সূত্রের খবর, বিশ্বভারতীর অচলাবস্থার কথা প্রধানমন্ত্রীর দফতরে জানিয়েছেন কর্তৃপক্ষ। পাশাপাশি ক্যাম্পাস চত্বরে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে বলা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে নিরাপত্তা চেয়ে বীরভূম জেলা পুলিশকে আবেদন জানিয়েছে বিশ্বভারতী। টানা 5 দিন বিশ্বভারতী কার্যত অচলাবস্থা থাকার অনির্দিষ্টকালের জন্য ভর্তির প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। অচলাবস্থা চলতে থাকলে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারেন কর্তৃপক্ষ। এ নিয়ে ভার্চুয়ালি বৈঠকও হয়েছে বলে জানা গেছে। আসছে পরের খবরে, উচ্চশিক্ষা দফতরে বেঁধে দেওয়া নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রকাশিত হলো না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে কলা ও বিজ্ঞান শাখার মেধা তালিকা। 31 আগস্ট মেধা তালিকা প্রকাশের কথা ছিল। 7 সেপ্টেম্বরের মধ্যে মেধা তালিকা প্রকাশিত হতে পারে বলে খবর। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এখনো বহু আবেদনকারী উচ্চ মাধ্যমিকের সংশোধিত মার্কশিট কর্তৃপক্ষের কাছে জমা দিতে পারেননি। পাশাপাশি ভর্তির আবেদনের সময়সীমা 7 দিন বাড়ানোর ফলে মেধা তালিকা প্রকাশের আগে তার যাচাই ও পর্যবেক্ষণের সময়সীমা কমে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছিল। এরপর বাড়তি সময় চেয়ে উপাচার্যের কাছে আবেদন জানায় বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন কমিটি। সেদিকে তাকিয়ে পিছিয়ে দেওয়া হয়েছে মেধা তালিকা প্রকাশের সময়সীমা। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য দ্বিতীয় দফার ভর্তির প্রক্রিয়া মোট 1241টি আসনের মধ্যে এখনো পর্যন্ত 725টি আসনে পড়ুয়া ভর্তি হয়েছে। আরো বেশ কয়েক দফার ভর্তি বাকি রয়েছে বলে জানা গেছে। আসছি একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। এবার নজর রাখবো দেশের খবরের দিকে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। এর প্রতিবাদে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। প্রসঙ্গত, ভর্তুকিযুক্ত গ্যাস সহ সব ধরনের গ্যাস প্রতি 25 টাকা মূল্যবৃদ্ধি করা হয়েছে বুধবার। এ নিয়ে 2 মাসে কম সময়ের মধ্যে 3 বার গ্যাসের দাম বাড়ল, যার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রাহুল গান্ধী। তিনি বলেন, 2024 সালে কংগ্রেসের শাসনকাল শেষেও গ্যাস সিলিন্ডার প্রতি দাম ছিল 410 টাকা। এখন সেই গ্যাস সিলিন্ডারের দাম 885 টাকা। 116% দাম বৃদ্ধি পেয়েছে। পেট্রোলের দামও 42% বেড়েছে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে বেড়েছে পরিবহন খরচ, ফলে মহার্ঘ হয়েছে সবকিছুই। বিজেপি লুঠের বিরুদ্ধে দেশবাসীকে এক হওয়ার কথাও বলেন রাহুল গান্ধী। 2014 में 410 रुपीस सिलेंडर की प्राइस थी जब हमने यूपीए ने ऑफिस छोड़ा। आज 885 रुपीस सिलेंडर की प्राइस है। 116% इंक्रीज। पेट्रोल की प्राइस 71.5 रुपीस 2014 में, आज
101 रुपया, 42% प्राइस इंक्रीज। 57 रुपीज डीजल, 88 रुपीज आज, 55%, 55% इंक्रीज। ফের মধ্যবিত্তের হেসেলে কোপ। রান্নার গ্যাসের দাম বাড়লো 25 টাকা। ভর্তুকিযুক্ত 14.2 কেজি সিলিন্ডারের দাম 886 টাকা বেড়ে হলো 911 টাকা। গত এক মাসে সিলিন্ডারের দাম বাড়লো 50 টাকা। গত ডিসেম্বর মাস থেকে এই নিয়ে 290 টাকা বাড়লো গ্যাস সিলিন্ডারের দাম। একই সঙ্গে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লো 73.50 টাকা। 19 কেজি বাণিজ্যিক গ্যাস দাম বেড়ে হয়েছে 1770.50 টাকা। করোনা দ্বিতীয় ঢেউয়ে ধাক্কার পরও চলতি অর্থবর্ষে প্রথম 3 মাসে জিডিপি বৃদ্ধির হার 20.1% স্পর্শ করেছে। যদিও এই বৃদ্ধির হার নিয়ে ভিন্ন মত বিশিষ্ট অর্থনীতিবিদ কৌশিক বসুর। করোনা আগে বছরের তুলনায় জিডিপি বৃদ্ধি কম বলেই দাবি করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ। তার মতে গত অর্থবর্ষে প্রথম 3 মাসে জিডিপি সংকুচিত হয়েছিল 24.4%। চলতি অর্থবর্ষে ওই সময় বেড়ে হয়েছে 20.1%। করোনার আগের বছরের তুলনায় এবারের বিকাশ -9.2%। অর্থাৎ সহজ পাটিগণিতের ভাষায় বলা যায় কোভিডের আগে জিডিপি 100% থাকলেও করোনা সময় কমে হয় 75.6 টাকা। চলতি অর্থবর্ষে বেড়ে হলো 90.7 টাকা। অর্থাৎ করোনার আগের বছরের লক্ষ্যমাত্রা এবারও পৌঁছতে পারল না। কাশ্মীর তাদের এখতিয়ারে নয়, তাই লস্করে তৈবা, জৈশে মোহাম্মদ সংগঠনগুলিকে সাহায্য করা হবে না, এমনই হতবাক করা বক্তব্য ফের জল্পনা উস্কে দিল তালিবানের হাক্কানি সংগঠন। কাশ্মীর প্রসঙ্গে কথা বলতে গিয়ে তালিবান নেতা আনাস হাক্কানি বলেন, কাশ্মীর তাদের এখতিয়ারে পড়ে না, তাই হস্তক্ষেপের প্রয়োজন পড়ে না বলে জানানো হয়েছে। নীতির বিরুদ্ধে কিভাবে যাব বলে পাল্টা প্রশ্ন তালিবান নেতার। পাশাপাশি তিনি আরো জানান, কাশ্মীরে লস্করে তৈবা, জৈশে মোহাম্মদের মতো সংগঠন গোষ্ঠীগুলিকে সাহায্য করবে না তালিবান। আনাস হাক্কানি পাল্টা দাবি, পরিকল্পনা অনুযায়ী প্রচার চালানো হচ্ছিল। আফগানিস্তানে মুলতবি থাকা ভারতের প্রকল্পগুলি ভবিষ্যৎ কি হবে সেই প্রসঙ্গে তালিবান নেতার মন্তব্য, আগামী দিনে তা স্পষ্ট করা হবে। তবে তালিবান হাক্কানি সংগঠনের এমন মন্তব্যে এখনো সংশয় দূর হচ্ছে না ভারতের। ছোটখাটো নয়, বড় ঋণ উদ্ধারের দিকে নজর দিন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে কার্যত তিরস্কার করে মঙ্গলবার এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। চলতি বছরে মার্চ মাসে মাদ্রাজ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল কানাড়া ব্যাংক। 1994 থেকে 95 সালে তামিলনাড়ুর তিরুচিরাপল্লীর এক সমাজসেবী সংগঠনের 1,500-এর বেশি সদস্যকে প্রায় 48,08,000 টাকা ঋণ দিয়েছিল কানাড়া ব্যাংক। সংগঠনের স্থায়ী আমানত থেকে ঋণের টাকা আদায় করার আবেদন জানায় কানাড়া ব্যাংক কর্তৃপক্ষ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সেই আবেদন খারিজ করে দেয় মাদ্রাজ হাইকোর্ট। তারই বিরোধিতা করে শীর্ষ আদালতে যায় কানাড়া ব্যাংক কর্তৃপক্ষ। বিচারপতি ডি ধনঞ্জয়া ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানি চলে। বিচারপতি বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির যদি সত্যি ঋণ উদ্ধারে নজর থাকে তাহলে বড় পরিমাণের দিকে মন সংযোগ করা উচিত। বড় কর্পোরেট লোনে মনোনিবেশ করা উচিত, ছোটখাটো লোনে নয়। উত্তরপ্রদেশে ডেঙ্গি নিয়ে উদ্বেগ বাড়ছে। ফিরোজাবাদে ডেঙ্গি উপসর্গ নিয়ে ভর্তি পর মৃত্যু হয়েছে 45 জন শিশুর। ফিরোজাবাদ হাসপাতালে গত 10 দিনে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে 53 জনের। প্রাথমিকভাবে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে রোগীরা, ক্রমেই অবস্থার অবনতি হচ্ছে। ফিরোজাবাদ হাসপাতালে বেশিরভাগ শিশুর রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়েছে। হাসপাতালে এখনো পর্যন্ত ওই উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 186 জন, তার মধ্যে অধিকাংশই শিশু। সতর্কতায় 6 সেপ্টেম্বর পর্যন্ত প্রথম থেকে অষ্টম শ্রেণী স্কুল বন্ধের নির্দেশ দিয়েছিল জেলা ম্যাজিস্ট্রেট।
বৃষ্টি বিধ্বস্ত রাজধানী, গত 3 দিন ধরে এক নাগাড়ে চলছে বর্ষণ। শহরের একাধিক জায়গা জলমগ্ন, বিপর্যস্ত জনজীবন। জোড়া নিম্নচাপের জেরে উত্তর ভারতের একাধিক রাজ্যে বৃষ্টি জারি। মঙ্গলবার রাতভর বৃষ্টিতে জল জমেছে দিল্লির অক্ষরধাম মন্দির, দিল্লি এইমস, গলফ ক্লাব রোড সহ অন্যান্য এলাকাতে। জলমগ্ন গুরুগ্রাম, গাজিয়াবাদ, নয়টা। মৌসুম ভবন সূত্রে খবর, দিল্লিতে বুধবার থেকে টানা 1 সপ্তাহ বৃষ্টি চলবে। হালকা থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 6 সেপ্টেম্বর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। রাজ্যে উপনির্বাচনের সায় নির্বাচন কমিশনের, অর্থাৎ রাজ্য যে দাবি করে আসছিল যে উপনির্বাচন এখন করানো হোক, সেই মতোই উপনির্বাচনে সায় নির্বাচন কমিশনের যে রাজ্যে যে জেলায় নির্বাচন হওয়ার কথা ছিল, উপনির্বাচন হওয়ার কথা ছিল, সেখানে সিইওদের নিয়ে ভার্চুয়াল বৈঠক হয় এবং সেখানেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে উপনির্বাচনে সায় দিয়েছে নির্বাচন কমিশন। ডেপুটি সিইওদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক চলে, তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক চলে এবং উপনির্বাচনের সায় কমিশনের, এমনটাই জানা যাচ্ছে। নির্বাচন কমিশনের সায় উপনির্বাচন করানোতে রাজ্যে 7টি বিধানসভায় ভোটের সায় নির্বাচন কমিশনের। 7টি বিধানসভায় যে উপনির্বাচন হওয়ার কথা ছিল, সেই উপনির্বাচন করানোতে সায় দিয়েছে নির্বাচন কমিশন, এমনটি জানা যাচ্ছে। ডেপুটি সিইওদের সঙ্গে ভিডিও কনফারেন্স, তারপরেই এই সিদ্ধান্ত। সাতটি বিধানসভায় ভোটের সায় নির্বাচন কমিশনের। উপনির্বাচন নিয়ে ভার্চুয়ালি বৈঠক এবং তারপরেই নির্বাচন কমিশন সায় দিয়েছে উপনির্বাচনে। এবার নজর রাখবো বিদেশের খবরের দিকে। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক ছিল। যুক্তরাষ্ট্রীয় স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়, জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আরো জানান, বর্তমান পরিস্থিতির নিরিখে আফগানিস্তানে সেনা মোতায়েন রাখার নির্দিষ্ট কোনো কারণ ছিল না। পাশাপাশি তিনি বলেন, এটি একটি সঠিক ও বুদ্ধিদীপ্ত, আমেরিকার জন্য সেরা সিদ্ধান্ত। 31 আগস্টের একদিন আগেই সেনা প্রত্যাহার করা হয়। সেনা মেজর ডোনাল্ড শেষ বিমানে ফিরে যান আমেরিকা। আফগানিস্তানের মাটিতে আমেরিকার 20 বছরের সেনা শিবির শেষ হয়। উল্লাসে মেতে ওঠে তালিবান। রাতের আকাশে রকেট, গোলাগুলি ছুঁড়ে চলে উৎসব। যদিও এ নিয়ে আগে কটাক্ষ ছাড়েননি প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সেনা প্রত্যাহারের এত খারাপ যুদ্ধ ইতিহাসে আগে দেখেনি। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হলো, সেখানকার পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে পেন্টাগন। সন্ত্রাসবাদী কার্যকলাপ নজরে এলেই ফের ড্রোন হামলা চালানো হবে বলে জানিয়েছে বাইডেন প্রশাসন। তবে শুধুমাত্র আফগানিস্তান নয়, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ওপর এ বিষয়ে কড়া নজর রাখবে আমেরিকা। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি। নির্ধারিত ডেডলাইন 31 আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিয়েছে আমেরিকা। তবে জঙ্গি গোষ্ঠীর বাড়বাড়ন্ত রুখতে সেনা অভিযান জারি থাকবে বলে জানানো হয়েছে মার্কিন সেনা দফতরের তরফে। 26 আগস্ট কাবুল বিমানবন্দরের সামনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় আইএস খোরাসান গোষ্ঠী। 169 জনের প্রাণ যায় সেই বিস্ফোরণে। এর মধ্যে 13 জন মার্কিন সেনাও ছিলেন। এর পাল্টা আঘাত হানায় আমেরিকা। ড্রোন হামলায় নিকেশ করা হয় জঙ্গি ঘাঁটি। এরপরে অবশ্য মার্কিন নাগরিকদের লক্ষ্য করে রকেট হামলা করা হয়েছে খোয়াজা বেঘুর এলাকায়। আত্মঘাতী জঙ্গিকে নিকেশও করা হয়েছে, এমনটাই দাবি করে মার্কিন সেনা। এবার পেন্টাগনে আরো কড়া বার্তা সামনে এলো সেনা প্রত্যাহারের 24 ঘন্টা পর। সেরা 10 এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।